স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন কর্মজীবীরা। ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে যানজট, ভোগান্তি চরমে। বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, হাসপাতালে ভর্তি ৩২৪ জন, শুধু বরগুনায় ১৯৩ জন। দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত, আহত আরও অন্তত ১৫। এবারে বিস্তারিত। ঈদের ছুটি শেষ হওয়ায় রেল, সড়ক ও নৌপথে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। বেশিরভাগ ট্রেন সময়মতো পৌঁছলেও সড়ক পথে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পাশাপাশি প্রচণ্ড গরমে বেকায়দায় পড়েন ঢাকামুখী মানুষ। ঈদুল আজহার ছুটি শেষ, সরকারি অফিস আদালত ও বেসরকারি সব প্রতিষ্ঠান খুলবে রবিবার। তাই টানা 10 দিন ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষ, ফলে চাপ বাড়ে যানবাহনে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন, শনিবার সকাল থেকে একে একে আসতে থাকে ট্রেন। প্রতিটিতেই যাত্রীর চাপ। তীব্র গরম ও ভিড়ের পরও স্বস্তির কথা জানালেন যাত্রীরা। ঈদ পরবর্তী সময় এত সুন্দরভাবে আসতে পারবো চিন্তাও করিনি, সে তুলনায় কিন্তু ভালো ভাবেই আমরা আসছি। সিটের থেকে স্ট্যান্ডিং টিকিট বেশি ছিল, যার কারণে সবার খুবই খারাপ লাগছে, আর অনেকে অসুস্থ হয়ে পড়েছে। ভোগান্তির বিষয় হচ্ছে যে ট্রেনে অতিরিক্ত যাত্রী থাকে, টিকিট কাটার পরে হয়তো বা সিট পর্যন্ত যেতে খুবই ভোগান্তি পোহাতে হয়। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, ছুটির শেষ দিন হওয়ায় সব ট্রেনেই যাত্রী সংখ্যা ছিল বেশি। গতকালকে এবং আজকে যাত্রীর চাপ অনেকটাই বেশি ছিল। পথিমধ্যে যাত্রী ওঠানামার কারণে যে নির্ধারিত টাইম আমাদের থাকে তার চেয়ে একটু বেশি সময় লাগার কারণে বেশ কিছু ট্রেন সময়সূচির চেয়ে একটু বিলম্বে চলাচল করছে। রেলপথের পাশাপাশি সড়ক পথেও ছিল একই চিত্র। রাজধানীর যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীর চাপ বেড়ে যায়। আমার সাথে করে আসলাম, আগামীকাল অফিস খোলা, এই জন্য আর কি চলে আসা। কোনো যানজট ছিল না, যাত্রীর চাপ আছে আজকে। আগামীকালকে থেকে আমাদের অফিস খোলা, অফিসে তো করতে হবে, তাই রওনা দিয়ে আসছি। তারপরে আপনার কোনো সমস্যা হয় নাই। এদিকে নৌপথে রাজধানী ফিরেছেন দক্ষিণাঞ্চলের অনেক মানুষ, ফলে প্রায় প্রতিটি লঞ্চেই যাত্রী সংখ্যা বেড়ে যায়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকামুখী যানবাহনের চাপে সিরাজগঞ্জে যমুনা সেতুর 2 পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শনিবার সকালে সেতুর পশ্চিম পাড়ের গোল চত্বর থেকে এই জট শুরু হয়। এর প্রভাব পড়ে সীমান্ত বাজার পর্যন্ত, ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী সব ধরনের যানবাহন চলে ধীর গতিতে। এক পর্যায়ে 20 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। কড্ডার মোড়, ঝাউইল ওভারব্রিজ হয়ে নলকা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। কোথাও পুরোপুরি স্থবিরতা, আবার কোথাও ধীরে চলেছে গাড়ি। টাঙ্গাইলেও দেখা দিয়েছে যানজট, ফলে চন্দ্রা নবীনগর সাভার হয়ে গাবতলী পর্যন্ত যানবাহন চলছে ধীর গতিতে। দর্শক, চন্দ্রা নবীনগর সাভার গাবতলী সড়কেও যানজটে ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। সবশেষ অবস্থা জানবো সহকর্মী এম এ হালিমের কাছে। হালিম, এই মুহূর্তে সড়কের অবস্থা কেমন দেখছেন, আর যানজট পরিস্থিতির উন্নয়নে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? হ্যাঁ আনোয়ার, তো এই মুহূর্তে যানজট নিরসনে আমরা দেখতে পেয়েছি এই বাইপাইল যে টিমোর, সেই টিমোরে কিন্তু এখানে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি। তো আপনাকে জানিয়ে রাখি, 3টার দিকে যে তুমুল বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু রাস্তার অবস্থা একেবারে বেহাল দশা, এবং সেই সাথে খানা খন্দ সৃষ্টি হওয়াতে এই বাইপাইলে কিন্তু যানজটের সৃষ্টি। আপনাকে যদি আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে যাচ্ছি, এই বাইপাইলের মোড়ের কারণে কিন্তু এখান থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবং আপনাকে যদি একটু রাস্তার চিত্র দেখাই, এই সেই রাস্তা যেখানে খানা খন্দে একেবারে বেহাল দশা। এই খানা খন্দের কারণে কিন্তু পরিবহনগুলো স্বাভাবিক গতিতে এখান দিয়ে চলতে পারছে না, এবং এইটুকু রাস্তা পার হলে কিন্তু রাস্তা ওদিকে ক্লিয়ার, এবং এই রাস্তাটুকুর কারণে, এই ভাঙার কারণে কিন্তু এখানে এই পিছনে যেটি ঢাকামুখী লেন, সেই লেনে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আসলে এই বিষয়টি নিয়ে আমরা ঈদের আগেই কিন্তু এই অঞ্চলের যে অবস্থা খানাখন্দ, সেটি যানজটের একটি অন্যতম কারণ হতে পারে আমরা বলছিলাম। সেই বিষয়টি কিন্তু আজকেও আমরা খেয়াল করলাম, এটি রোডস অ্যান্ড হাইওয়ে যদি এই বিষয়টি নজরদারিতে রাখতো, বা এই যে খানাখন্দে যে অল্প একটু জায়গা, সেই জায়গাটি যদি তারা এটি সংস্কার করতো, তাহলে হয়তো এই যানজটটি
না হতে পারতো। তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে সেই এখান থেকে তিমুর থেকে যেটি আবদুল্লাপুর যে রাস্তাটি, এখানে কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ নির্মাণাধীন, যার ফলে কিন্তু এই রাস্তাটি তিনি একেবারে বেহাল দশা, এবং এদিক থেকে গাড়ি আসছে এবং অন্য দিক থেকে প্রবেশ করছে। এই মোড়ে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। এখানে ট্রাফিক পুলিশ আমরা দেখতে পেয়েছি, এখানে বেশ কয়েকজন তারা এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং একটু আগে এখানে যেটি সেনাবাহিনীর যে সদস্য তারাও কিন্তু আসছে। তো আপনি এখন দেখতে পাচ্ছেন এই নবীনগর চন্দ্রা সড়কের যেটি বাইপাল থেকে যেটি ত্রিপুর পর্যন্ত যে লাইনটি, সেখানে দীর্ঘ সারি, এবং মানুষও কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখন আসছে। যেটি সকালে যে যমুনা সেতু পশ্চিমে যে যানজটটি ছিল সেটি আস্তে আস্তে কিন্তু এখানে চাপ করা শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আনার হালিম, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে যানজট পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নারী মারা গেছেন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। এ নিয়ে চলতি বছর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন রোগীর মৃত্যু হলো। তবে বরিশাল বিভাগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8 জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে বরিশাল বিভাগের 2টি মেডিকেল কলেজ সহ জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয় 2486 জন, যার মধ্যে এখনও 324 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, আর 2155 জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। চলতি বছর শুধু বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1552 জন। এর মধ্যে এখনও চিকিৎসাধীন রয়েছেন 193 জন। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে 23 জনকে পুশিন করেছে বিএসএফ। এর মধ্যে 4 জন পুরুষ, 12 জন মহিলা ও 7 জন শিশু। বিজিবির 42 ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, গত রাতে বিএসএফ পুশিন করার পর বিজিবি 23 জনকে আটক করে। এদিকে পঞ্চগড়ে পৃথক সীমান্ত দিয়ে 16 জনকে পুশিন করেছে বিএসএফ। এর মধ্যে 12 জন বাংলাদেশি, 4 জন ভারতীয় নাগরিক। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃত বাংলাদেশিদের পরিচয় যাচাই বাছাই করছে বিজিবি। দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত 15 জন আহত হয়েছেন। শনিবার ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আম বোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ঢাকামুখী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে 5 জন নিহত হয়। এদিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকা পুল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদের লেবু বাগান থেকে অপহৃত 2 যুবককে উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা দীর্ঘ এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ। এর আগে উপজেলার পূর্ব এলাহাবাদ সওদাগর পাড়া এলাকায় নিজ লেবু বাগানে কর্মরত অবস্থায় 8 জন সশস্ত্র শান্তিবাহিনীর সদস্য, পিতা ও 2 সন্তান সহ মোট 3 জনকে ধরে নিয়ে যায়। পরে তাদের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে টাকা জোগাড় করার জন্য বাবাকে ছেড়ে দেয় সন্ত্রাসী গোষ্ঠী। অপহরণের খবর পেয়ে অভিযানে নামে সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্প। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচল অবস্থা কেটেছে, স্বাভাবিক হয়েছে সেবা কার্যক্রম। দীর্ঘ 18 দিন পর আজ সকাল থেকে হাসপাতালটির সব বিভাগে চিকিৎসা সেবা শুরু হয়। চিকিৎসক, নার্স ও স্টাফদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। এছাড়া রোগী ও তাদের স্বজনদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বহির্বিভাগ, ওয়ার্ড ও জরুরি বিভাগে চিকিৎসকদের সেবা দিতে দেখা গেছে। 28 মে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপর থেকে বন্ধ হয়ে যায় হাসপাতালটির চিকিৎসা সেবা। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 5:45টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা 7:15টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। 4 দিনের এই সফরের শেষ দিন প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছর রমজান শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব।
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়, বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়ের পাশাপাশি এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে জামায়াত। আন্তর্জাতিক ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গতরাত থেকে এই হামলা শুরু হয়, এতে অন্তত 3 জনের প্রাণ গেছে। আর ইসরায়েলি হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 78। শুক্রবার দিবাগত ভোররাত ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও এর পার্শ্ববর্তী এলাকা। তেহরানে ইসরায়েলি হামলার জেরে কয়েক দফায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলার পরিপ্রেক্ষিতে রাতেই বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বসে নেই ইসরায়েল, চলে পাল্টা হামলা। বোমা ফেলা হয় তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়। ইস্পাহান শহরকে রক্ষায় সক্রিয় আছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরান সহ বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ইউনিট মোতায়েন রাখা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির বাসভবন ও প্রেসিডেন্ট কার্যালয়ের আশপাশ। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো দেশ ইসরায়েলের হয়ে হামলায় বাধা দিলে ওই দেশের ঘাঁটিকে তারা হামলার লক্ষ্য বানাবে। এদিকে নিরাপত্তা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাস সাময়িক বন্ধ রেখেছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের প্রকাশ্যে ইসরায়েল সংশ্লিষ্ট প্রতীক না প্রদর্শনের পরামর্শ দিয়েছে তেল আবিব। বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলি হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও 6 জন পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। বাংলাদেশ জাতীয় দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বাফুফে আজ মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে মহাখালীর রাওয়া কমপ্লেক্সে। উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী কমিটির 14 সদস্য। আগামী 6 মাসের পরিকল্পনা গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়। নতুন অর্থ বছরে বাফুফের জন্য বাজেট বাড়ানোর তাগিদ দেন সংস্থার সভাপতি। এছাড়া আগামী 6 মাসে নারী পুরুষ উভয় দলের বয়সভিত্তিক ও জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলের অলস সময়ে প্রীতি ম্যাচ বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান ফেডারেশনের সভাপতি। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন কর্মজীবীরা। ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে যানজট, ভোগান্তি চরমে। বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে 8, হাসপাতালে ভর্তি 324 জন, শুধু বরগুনায় 193 জন। দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত, আহত আরও অন্তত 15। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।